নির্বাচনের আগে জুলাই সনদ সম্পূর্ণ বাস্তবায়ন, জাতীয় পার্টি এবং ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা, পিআর পদ্ধতি বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে ১৮ সেপ্টেম্বর থেকে আন্দোলনে নামছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। এই উপলক্ষে তারা আসলে ৩ দিনের কর্মসূচিও ঘোষণা করেছে জামায়াত। একই দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে খেলাফত, মজলিস, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি দেশ, এবং এইসব দাবির পক্ষে অবস্থান নিয়েছে এনসিপি, এবি পার্টি সহ বেশ কয়েকটি দল। অন্যদিকে বিএনপি এবং বাম দলগুলোর ঠিক বিপরীতমুখী অবস্থান। এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্য দিয়ে আসলে সামনের দিনে একটি বলা যাচ্ছে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে, এবং সেই অনিশ্চয়তার মেঘ আসলে কত দূর গড়াবে এবং সেটি থেকে আসলে কোন পরিস্থিতিতে যাবে, নির্বাচন আদৌ হবে কিনা বা নির্বাচনের নিয়ে অনেকেই অনিশ্চয়তার কথা বলছেন। সবকিছু মিলিয়ে আসলে সামনের দিনে রাজনীতি কী হবে এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই। জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। আমার সাথে দুজন সম্মানিত অতিথি আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমাদের সাথে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। জনাব সাইফুল হক, আমরা জানি যে 5টি দাবিতে তারা এই আন্দোলনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে বিতর্কিত পিআর পদ্ধতি বাস্তবায়নের কথা বলছে। তারা বলছে যে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, এবং জাতীয় পার্টি 14 দলের রাজনীতি নিষিদ্ধ করা, এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন। এই যেই দাবিগুলোর কথা বলা হচ্ছে, আমি যদি ইসলামী একটি দলের চরমোনাইয়ের পীর, তিনি বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল দেশের মৌলিক সংস্কার নিশ্চিত করা, কিন্তু সেই লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে কেবল নির্বাচনের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। এটি দেশের ভবিষ্যৎ রাজনীতিকে আবারও পুরনো অশুভ চক্রে ফিরিয়ে নিতে পারে। আপনি কি একমত? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন হারুন ভাই। আপনার দর্শক শ্রোতা, আপনাদেরকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। যে কোনো গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দল সমাবেশ করবেন, তারা বিক্ষোভ করতে পারেন, তাদের গণতান্ত্রিক অধিকারের অংশ, এটা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু যে দাবিতে, যে ইস্যুতে তারা বিক্ষোভ বা সমাবেশের কর্মসূচি দিয়েছেন, সেগুলো যথেষ্ট বিভ্রান্তিকর এই অর্থে যে যদি জুলাই সনদের কথা বলি, তো জুলাই সনদ গতকালকে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠকে প্রধান উপদেষ্টা নিজে উপস্থিত ছিলেন, আমরা রাজনৈতিক দলগুলো আমরা উপস্থিত ছিলাম। তো সেখানে তো যেটা সরকার থেকে বলা হয়েছে, যে সমস্ত সংস্কারগুলো সংবিধানের সাথে যুক্ত না, তার অর্ধেকের বেশি ইতিমধ্যে সেটা তারা কার্যকরী হয়েছে, এবং বাকি অর্ধেক যেটা আছে তারা মনে করছেন আগামী 30শে নভেম্বরের মধ্যে সেগুলো বাকিটা তারা কার্যকরী করবেন। যেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা বৃহত্তর ঐক্য আছে। প্রশাসন, পুলিশ, দুদক ইত্যাকার যে সমস্ত জনপ্রশাসন সংস্কার আছে, এটা নিয়ে বড় কোনো প্রশ্ন নেই। আলোচনাটা হচ্ছে সংবিধান সংক্রান্ত যে বিষয়গুলো, আর যেখানে 19টি প্রশ্নে আমরা আলোচনা করছি, কিছু প্রশ্নে নোট অফ ডিসেন্ট সহ আমরা একমত হয়েছি। তো এগুলো কার্যকর কিভাবে হবে একটা গণতান্ত্রিক সমাজে, তো কিভাবে হবে? আর তার জন্য তো নির্বাচিত প্রতিনিধি লাগবে, পার্লামেন্ট লাগবে, জাতীয় সংসদ লাগবে। তো যেটা হচ্ছে যেটা সরোয়া শরিয়ার কথা আর কি, মানে ABCDর কথা। তো এগুলো যদি কার্যকর অর্থে বলেন, যেমন একটা প্রস্তাব এসছে কি গণভোটে তারপরে যাওয়া দরকার, বা ধরুন গণপরিষদ নির্বাচন করতে হবে। তা এতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে যখন নোট অফ ডিসেন্ট থাকে, এটা নিয়ে তো নিশ্চয়ই গণভোটে যাওয়ার কোনো সুযোগই নেই। তারপরে গণপরিষদ কখন হয়? দেশে যখন সংবিধান থাকে না, সাংবিধানিক শূন্যতা যখন কাজ করে। আমরা নানা সমালোচনার পরেও তো একটা সংবিধানের অধীনেই সরকার চলছে, এই সরকার শপথ গ্রহণ করেছেন। গত 13 মাস যে সরকার চলছে, বিদ্যমান সংবিধানের অধীনেই সরকারটা আছেন। তাহলে গণপরিষদের প্রশ্নটাই আসছে না। কোনো দল প্রস্তাব করেছেন কেউ যে একটা বিশেষ সাংবিধানিক অধ্যাদেশ জারি করে এটাকে কার্যকারী করা যায় কিনা। তো জারিটা কে করবেন? জারি সাধারণত অধ্যাদেশ জারি করেন তো রাষ্ট্রপতি। তো এটা আমি নিজে বলেছি, আমি অনেক জায়গায় বলেছি, এটা খুব একটা ভয়ঙ্কর একটা প্রস্তাবনা, খুবই বিপজ্জনক চিন্তা, যে আপনি
যেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো আমরা 3-3.5 বছর ধরে অঙ্গীকার করে আসছে, 31 দফা আমাদের নানা দফার মধ্য দিয়ে গত 13 মাস ধরে আমরা আলাপ আলোচনা করে ঐক্যমত কমিশন আলোচনা করছি। আর প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যেগুলো বাস্তবায়নযোগ্য সেখানে এখানে আমরা বাস্তবায়ন করব, বাকি যেগুলো আছে সেগুলো তো আগামী পার্লামেন্টে, আগামী নির্বাচিত সংসদে সেগুলো কার্যকর হবে, বাস্তবায়িত হবে। তো এটাই স্বাভাবিক। এখন আপনি সংবিধান সংশোধন করবেন, তা আপনার পিপলসের ম্যান্ডেট লাগবে না, মানুষের মতামত লাগবে না? 30টা দল কি বাংলাদেশে 18 কোটি মানুষকে তারা কি প্রতিনিধিত্ব করেন? এর বাইরে অসংখ্য দল আছে, সমাজে নানা অংশ আছে, জনগোষ্ঠী আছে, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা আছে। সবার ঠিকাদারি তো মানুষ তো 30টা দলকে তো দেয়নি, এটা সবার ঠিকাদারি খুব দায়িত্ব দিয়েছে। ঠিকাদারি বোঝা যাবে কখন? যখন আপনি নির্বাচনে যাবেন, আপনি এজেন্ডা নেন, নির্বাচনে যান, কথা বলেন, আপনি এজেন্ডা প্লেস করেন। মানুষ যদি আপনাদেরকে নির্বাচিত করে, যদি 2/3 মেজরিটি দেয়, আপনারা সেটা করবেন। কিন্তু নির্বাচনী জনসম্মতি, মানুষের কনসেন্ট, পপুলার ম্যান্ডেট ছাড়া এটা করতে যাওয়াটা তার মানে কি? আমি কোন অর্থে বিপজ্জনক বললাম? তাহলে ভবিষ্যতে আর কোনো সংবিধান সংশোধনের জন্য পার্লামেন্ট লাগবে না, জনগণের সম্মতি প্রয়োজন হবে না, নির্বাচিত জনপ্রতিনিধি দরকার হবে না। রাষ্ট্রপতি ইচ্ছা করলেই তিনি একটা মানে আদেশ দিয়ে তিনি এটা করতে পারবেন। সেজন্য এটা কোনো যুক্তির কোনো কথা না। তো আরেকটা যেটা বলা হচ্ছে যে ওনারা, হ্যাঁ কিছু কথা আছে যে বলেছেন নির্বাচনের অবাধ পরিবেশের ব্যাপার, সেটা আমাদেরও বক্তব্য। নিশ্চয় নির্বাচনের একটা সবার জন্য সমান জমিন তৈরি করা দরকার, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু এখনো পর্যন্ত কোনো একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে এটা খুব জোর দিয়ে বলা যাবে না। আমার প্রশাসন, ল এনফোর্সিং এজেন্সিস, তারা এখনও পেশাগত দায়িত্বের মধ্যে আসতে পারেনি। আজকে গোপালগঞ্জে যে পরিস্থিতি হয়েছে, পুলিশ পালিয়ে আবার নতুনভাবে ওই যে ভাঙ্গাতে ওখানে আবার আশ্রয় নিয়েছে যে, তো এটা যদি, এবং গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টার যে হুমকি, সরকার সর্বোচ্চ তারা ব্যবস্থা নেবেন, তো আজকে পুলিশকে আজকে পালিয়ে তাকে আত্মরক্ষা করতে হয়েছে। তা এ ধরনের একটা, এটা নিয়ে তো নিশ্চয়ই আমাদের উদ্বেগ আছে। তাহলে নির্বাচনের আগে আপনি পুলিশ, জনপ্রশাসন, আমার ল এনফোর্সিং এজেন্সিস, এবং এবার তো সেখানে আর্মিকে ডিপ্লয় করার একটা আরপিওতে সেখানে যুক্ত করা হয়েছে। আমরা মনে করি যদি সদিচ্ছা কাজ করে তাহলে আমরা এগুলো করে একটা ভালো নির্বাচনের দিকে যাওয়াটা সম্ভব। আর যেটা বলি শেষ করি, আর অন্য যে তারা যে পিআরের যে কথাটা এসছে, একটা খুবই ভুল এবং খুবই বিভ্রান্তিকর। পিআর বলা হচ্ছে কি যে অধিকাংশ দল নাকি পিআরের ব্যাপারে নাকি একমত হয়েছে। খুবই ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য। এত বুদ্ধিমান মানুষরা, দায়িত্বশীল দল যখন এভাবে উত্থাপন করে তখন মানুষ কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে। মানুষ রাজনৈতিক দলকে তো বিশেষ করে তারা একটা দায়িত্বশীল কথা বলবেন, তথ্যভিত্তিক বলবেন। পার্লামেন্টে, জাতীয় সংসদে নিম্ন কক্ষে পিআর নিয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনাই নাই, কোনো আলোচনাই নাই। জাতীয় ঐক্যমত কমিশন থেকেও এটা কোনো এজেন্ডা করা হয়নি। কোনো দল তারা বলেছেন, কিন্তু সেটা আলোচনার মধ্যে আসেনি। আমরা আলোচনা করেছি উচ্চ কক্ষের ব্যাপারে। হ্যাঁ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ সহ আমরা প্রায় 24-25টা দল, হ্যাঁ সেখানে জামায়াত, ইসলামী ঘরানার দল, তারাও পিআরের ব্যাপারে আমরা একমত হয়েছি যে উচ্চ কক্ষে আমরা পিআর হতে পারি। কিন্তু সেটা নির্ভর করবে আগামী জাতীয় সংসদে যে ফলে। এখন এগুলোকে যদি আপনি শর্ত হিসাবে হাজির করেন, যেগুলো কার্যকরী বাস্তবায়িত না হলে তাহলে নির্বাচনে যাওয়া যাবে না। তাহলে তার মানে নির্বাচনটা আসল বিষয়, তার মানে আপনার অন্য কোনো লক্ষ্য আছে। হয় আপনি এটাকে আপনি সরকারের সঙ্গে চাপে রাখতে চান, নাকি কোনো দলের সঙ্গে কোনো নির্বাচনী হিসাব নিকাশকে আপনি অগ্রিম চুকাতে চান, কোনো একটা বোঝাপড়া তৈরি করতে চান, কাউকে চাপে রাখতে চান। এগুলো বরঞ্চ খোলামেলা বললে নাগরিকদের, জনগণের বুঝতে তখন সুবিধা হয়। আগামী নির্বাচনকে যদি কোনোভাবে এটা যদি বিলম্বিত হয়, আমরা বলেছি, তাহলে আজকেই দেখলাম বলছেন আমাদের প্রধান উপদেষ্টাও, তিনিও গতকালকে বলেছেন, এবং আজকে দেখলাম আলী রিয়াজ বলছে তাহলে দেশের 12টা বেজে যাবে আর কি, যদি ফেব্রুয়ারি নির্বাচন যদি কোনো কারণে যদি স্থগিত বা যদি এটা প্রলম্বিত হয়ে থাকে। তো এগুলো বাস্তব বিবেচনা। কোনো দায়িত্বশীল দলের এরকম আচরণ করা উচিত না যেখানে আমার নির্বাচনের গণতান্ত্রিক উত্তরণটা যেখানে বাধাগ্রস্ত হবে। যদিও তারা বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, প্রয়োজনে আরো আগেও হতে পারে, কিন্তু এই যে ইস্যুগুলো আছে এগুলো আসলে সমাধান করার কথা বলছে। এই যে আন্দোলন, এই মোটামুটি অনেকগুলো দলে কিন্তু এই আন্দোলনের অংশ, এরই মধ্যে তারা নিজেদেরকে ঘোষণা দিয়েছে এবং অনেকেই বলছে যে তারা এই দাবিগুলোর সাথে একমত।
এটি কি আসলে বিএনপিকে চাপে ফেলার একটি কৌশল কিনা, মানে এই যুগপৎ আন্দোলন যেটিতে যাওয়া হচ্ছে, এরা যদি মাঠে নামে 18 তারিখে, সেক্ষেত্রে বিএনপির আসলে কর্মসূচি কি হতে পারে? ধন্যবাদ। আজকে নিউজ 24 এর আজকের এই আলোচনায় আমাকে আন্দোলনটা কি বিএনপির বিরুদ্ধে কিনা সেটা নিশ্চয়ই হারুন ভাই বলবেন। সেটাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এখানে সাইফুল ভাই আছে এবং প্রিয় দর্শক বৃন্দ, দেশ বিদেশে সকলকে শুভেচ্ছা। আমার কথা হচ্ছে যে আপনার 24-এর যে রক্তপাতের মধ্যে দিয়ে যে পরিবর্তন এবং যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, জনগণের প্রত্যাশাটা কি ছিল, জনগণের আকাঙ্ক্ষাটা কি, জনগণ কি চাই, এটা যদি আমরা উপলব্ধি করতে ব্যর্থ হই, ভুল করি, তাহলে দেশকে, আমাদের জনগণকে বিরাট মাসুল দিতে হবে। যেটা আমি একটা উদ্বেগ এবং আমি শঙ্কা দেখছি। আপনি আলোচনার টেবিলে আছেন, এখনো আলোচনা সমাপ্ত হয়নি, তা আপনি কর্মসূচি দিচ্ছেন কিসের জন্যে? আপনার তো জুলাই সনদ এখনো চূড়ান্তভাবে প্রকাশিত হয়নি, সর্বসম্মতক্রমে গৃহীত হয়ে সিদ্ধান্ত যায়নি, এখনো স্বাক্ষর হয়নি, যেটা এখনো আজকে দেখলাম যে 1 মাস সময় বৃদ্ধি করা হয়েছে। তো যেখানে আপনার আলোচনার টেবিলে আপনি আছেন, আলোচনা ভেঙে যায়নি, তো সেখান থেকে আপনি আলোচনা সমাপ্ত না করে এই মুহূর্তে আন্দোলনে যাওয়াটা অযৌক্তিক। 100 বার আপনি যে বিষয়গুলো নিয়ে এখনো আলোচনা চলছে, আপনি সে বিষয় নিয়ে আপনি কি জন্য রাস্তায় নামবেন? আমরা এই অন্তর্বর্তী সরকারকে তো সমর্থন দিয়েছি, তার মধ্যে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল তো আছেই, যারা বিগত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, তারা তো সকলেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা বা সমর্থন দিয়েছি। তাহলে এবং এই সমর্থনের ফলে আপনার ধরেন যে আজকে রাষ্ট্র কাঠামো মেরামত বা রাষ্ট্রীয় কিছু সংস্কার কর্মসূচি গ্রহণ করা, রাজনৈতিক দল সমূহের মধ্যে বোঝাপড়া তৈরি করার ক্ষেত্রে যে কাজগুলো হচ্ছে, এগুলো তো আমি ইতিবাচকভাবে দেখি। যদিও জনগণের মধ্যে ক্ষেত্রে কিছু বিরক্তি আছে, তার কারণ আপনার এই নির্বাচন, এই যে বিভিন্ন কমিশন গঠন করে দীর্ঘ আলোচনা, তারপরে আপনার এই জাতীয় সনদ তৈরি করতে গিয়ে ঐক্যমত করতে যে দীর্ঘসূত্রিতা, এতে জনগণের মধ্যে কিন্তু একটা বিরক্তি আমরা লক্ষ্য করছি, পারসেপশনটা কিন্তু খুব ভালো লক্ষ্য করছি না। তার কারণ আপনার ভিশন, আপনার লক্ষ্যটা কি হওয়া উচিত, যে আপনি যত দ্রুত সম্ভব, একটি হয়তো অনেকে বলবে যে বিএনপি নির্বাচনে ক্ষমতা আসার জন্য মানে তাড়াহুড়া করছে। আপনি সামগ্রিকভাবে দেশের সামগ্রিক অবস্থাটা কি? আজকে ভাই বলল গাজীর কথা, আপনার গোপালগঞ্জের কথা, শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশেই ফরিদপুরে ভাঙ্গা সহ সব সামগ্রিকভাবে যে অবস্থা দাঁড়িয়েছে। যেহেতু আজকে যে সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার, জনগণের বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থিত সরকার, কোনো রাজনৈতিক সরকার নয়। রাজনৈতিক সরকার তাদের রূপ, তাদের চেহারা, তাদের দায়িত্ব একটু ভিন্ন রকম হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে বিষয় নিয়ে আপনি আলোচনা সূত্রপাত করেছেন, কাকু চাপে রাখার জন্য কিনা। এখন এই আন্দোলনের উদ্দেশ্য যদি বিএনপিকে চাপে রাখার জন্য হয়ে থাকে, যে বিএনপিকে চাপে রেখে কিছু জিনিস আদায় করে নিতে চাই, দেখেন চাপের মধ্যে দিয়ে কোনো কিছু আদায় করলে সেটা টেকসই হবে না, সেটার ভবিষ্যৎ ফলাফল ভালো আসবে না। বাংলাদেশে আপনার সংবিধান প্রণয়ন হয়েছে, 15টা সংশোধনী এসছে, ঠিক আছে না? আপনি এত আন্তরিক পরিবেশে আলোচনা হচ্ছে, খোলামেলা আলোচনা হচ্ছে, এই বিশ্বাসটা, যেটা সাইফুল ভাই বলল, যে এই বিশ্বাসটা যদি আমার না থাকে, এটাকে আইনি কাঠামো দিতে হবে। কেউ বলছে এটা এই যে আমরা যে সিদ্ধান্তটাতে একমত হচ্ছি, এইটা বিএনপি জায়গা থেকে বলা হচ্ছে যেগুলো সংবিধানের প্রশ্ন আছে, সেগুলো আগামীতে সংসদ গঠিত হলে তখন যারা যারা থাকবে সবাই মিলিয়ে আমরা সেই জিনিসগুলো সংসদে আপনার সংবিধান সংশোধনের মধ্যে নিয়ে আসতে হবে। আর যেগুলো সংবিধান ছাড়া বাইরের, সেগুলো এখনই কার্যকর করতে কোনো বাধা নাই, সেগুলো পরিষ্কার বলে দিয়েছে। এরপরও যদি আপনি যে বিষয় পিআর নিয়ে কথা বলছেন, আমি খুব দায়িত্বশীল জায়গা থেকে জামাতের যে নেতৃবৃন্দরা যে বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, আমি খুব অবাক। এবং তারা তো দায়িত্বশীল লোক, তারা লেখাপড়া করাও লোক। আপনি সংবিধান পিআর পদ্ধতিতে নির্বাচন আসলে 100% সংবিধান সংশোধনের প্রশ্ন আসবে। আপনি সংবিধানের যে 5ম অনুচ্ছেদ সংসদ গঠন, সেখানে পরিষ্কার বলা আছে যে 300 নির্বাচনী এলাকা নিয়ে, 300 প্রতিনিধি নিয়ে জাতীয় সংসদ গঠিত হইবে। তো আপনি যখন নির্বাচন কমিশন বলেছে, এখন নির্বাচন কমিশন বলছে যে না, এখানে তো আমাদের সংবিধানে কোন নির্বাচনের পদ্ধতি দেওয়া নাই, যে পিআর পদ্ধতি হবে না, অমুক পদ্ধতি হবে না। তো পিআর পদ্ধতি তো আপনার তখন কোনো আসন থাকবে না। তো আপনার তো এখানে সংবিধানের পরিষ্কার বলে দেওয়া আছে। এখন যারাই কথাগুলো বলছে, তাদের তো আমার মনে হয় সংবিধান সম্পর্কে তাদের জ্ঞানের ধারণা কম। তারপরে বলছে যে দেশের 70% মানুষ আজকে আপনার কিভাবে ভোট হয়েছে, ভোটের মধ্যে দিয়ে কোনো ফলাফল পেয়েছে। আপনি কোথাকার কে জনমত জরিপ করে
কে কি জরিপ করার দিচ্ছে। আমি যদি কালকে একটা জরিপ করে 10,000 লোকের একটা জরিপের ফলাফল যে আমি জরিপ করেছি, ধরেন একটা জরিপ আমি করলাম, করে বললাম যে 90% মানুষ এটা চাই, তো সেটার কোনো ভিত্তি থাকতে হবে, তো সেটার গ্রহণযোগ্যতা থাকতে হবে। তো সরকারি দায়িত্বে বা আপনার প্রতিষ্ঠিত কোনো ফার্ম বা প্রতিষ্ঠিত কোনো অর্গানাইজেশন বা স্থানীয় সরকারের কোনো প্রতিষ্ঠান আপনার কোনো জরিপ করেছে? আপনি একটা তো যখন আমাদের বিভিন্ন ক্ষেত্রে জরিপ হয়, আপনার ফর্ম পূরণ করে আপনার সাধারণ মানুষের কাছে ফর্ম পূরণ করা হয়, সেভাবে যদি আপনি জরিপ করে দেখেন যে আপনার আসলে পিআর পদ্ধতি মানুষ বুঝেই না, গ্রামে সাধারণ ভোটাররা পিআর সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। তা আপনি পিআর পদ্ধতি নিয়ে দাবি দেওয়া করছেন, আপনি ঠিক আছে, আপনি জনমত তৈরি করেন, নির্বাচন হোক। আপনি আজকে আমি তো মনে করছি যে আজকে যে আপনার এই যে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনগুলো হলো, বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে এবং আগামীতে আরও কিছু হবে, প্রসঙ্গক্রমে এসে যাচ্ছে এই কারণেই যে আপনি দেখেন যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন চেয়েছিল। আপনি যেখানে বিগত 15, 16, 17 বছর বিগত সরকারের আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ছাত্র রাজনীতির ছও ছিল না, ঠিক আছে না? এখন আপনার এই যে ফলাফলের যে বিজয় বা যাদের বিজয় হয়েছে এই নির্বাচনে, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন বা আপনার যে গণমাধ্যমে যে চিত্রগুলো আসছে বা প্রার্থী যারা নির্বাচনে প্রতিযোগিতা করেছে যে এগুলো আসছে, এগুলো খুব দুঃখজনক। আমরা নির্বাচন করেছি, আমরা ছাত্র অবস্থায় আমরা নির্বাচন করেছি সংসদের, কিন্তু তখন তো এই ধরনের কোনো অভিযোগ এই প্রশাসনের বিরুদ্ধে বা আপনার এই নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনা আমার জানা নাই। তা আপনি এখানে নির্বাচন, আপনার মূল উদ্দেশ্য ছিল যে আগে জাতীয় নির্বাচনে আপনি যাবেন, ছাত্র রাজনীতির অঙ্গনগুলোকে আপনি সহ অবস্থানটা ঠিক করেন। আপনি গত নির্বাচনে যে নূর নির্বাচনের দাবি কিন্তু নূর যে নির্বাচনে ভিপি হয়েছিল, আপনি আমাকে বলি ধরেন এখন ট্যাগিং এর একটা পলিটিক্স হচ্ছে, আপনি ছাত্র দলের পরাজিত হয়েছে বা ছাত্র দল হয়েছে, তো এখানে যা ছাত্র শিবির নামে কি কোনো প্যানেল কোথাও বিশ্ববিদ্যালয়ে হয়েছে? হয়নি। তো এখানে গত নির্বাচন যেটা নূর যে প্যানেল ডাকসুতে ভিপি হয়েছিল, সেখানে ছাত্রদল প্যানেল দিতে পেরেছিল, হলে কোনো ক্যাম্পেইন করতে পেরেছিল? কত, তার থেকে তো অনেক বেশি ভোট পেয়েছে এবার। আপনি ছাত্রদল যখন আপনার হল সংসদগুলোর কমিটি ডিক্লেয়ার করলো, তখন আপনার সাধারণ ছাত্রদের ব্যানারে গিয়ে বললো যে না, এখানে প্রকাশ্য রাজনীতি করা যাবে, গুপ্ত করা যাবে, বিশ্ববিদ্যালয় সেটা আবার বন্ধ করলো। এটা কেমন? আপনি তফসিল ঘোষণা করছেন, হলগুলোতে সংরক্ষণ হবে, এত স্ববিরোধিতা। আবার বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল জায়গা থেকে শিক্ষকরা, ভাইস চ্যান্সেলর বলছে যে আমার কোনো, আজকে যারা এই আপনার 5ই আগস্টের পর যারা নতুন বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রভিসি প্রক্টর যারা হয়েছেন, তাদের কোনো দলীয় পরিচয় নাই। বলতে পারেন বুকা দিয়ে মিথ্যা কথা বলছে, আমি বলছি আপনাকে দায়িত্ব নিয়ে যে 100% মিথ্যা কথা বলছে। তার এই জায়গাগুলোতে পদায়ন করা হয়েছে, তাদের চারিত্রিক বিশ্লেষণ করা হয়েছে যে সে আওয়ামীপন্থী কিনা। না, আপনি যদি বলেন রাজনীতি প্রকাশ্য করা আর গোপনে করার মধ্যে তো একটা বিষয় আছে না, এই জায়গায় এখন এই বিষয়গুলো আমি কেন বলছি আপনার, যে আমরা আমাদের নীতি নৈতিকতা এবং এই জায়গাগুলোকে এমন একটা জায়গায় নিয়ে গেছে। আপনার এখন এই সমস্ত যত আপনি জটিলতা তৈরি করবেন গণতন্ত্রের উত্তরণের ক্ষেত্রে, আমি শেষ করে দিচ্ছি, কি বিরতি নেবেন নাকি? আমি শেষ করে দিচ্ছি। দেখেন, জামাত ইসলামের জন্মলগ্ন থেকেই তাদের যে ভূমিকা, আপনি 47ই বলেন, 71ই বলেন, বা এই বাংলাদেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন ঘটনার চক্রে তাদের যে ভূমিকা, আজকে যেখানে সবচেয়ে প্রয়োজন হচ্ছে দেশটাকে একটা গণতন্ত্রের উত্তরণের যাত্রায় নিয়ে যাওয়া, এটাকে যদি আপনি এই সমস্ত করে বিলম্বিত করতে চান, আপনি জানছেন যে সামনে নির্বাচন হলে আমি আসবো, আপনাকে আবার বলার সুযোগ পাবেন নিশ্চয়ই। আমি আবার সাইফুল হকের কাছে যেতে চাই। জনাব সাইফুল হক, উনি আসলে জামাতের কথা বলছেন যে ডাকসু নির্বাচনে বা জাহাঙ্গীরনগরের ছাত্র সংসদ নির্বাচনে অনিয়মের কথা বলছেন। আপনার কাছে কি মনে হয় যে এই অনিয়মগুলো কি আসলে প্রমাণ করার জায়গাটাতে আসলে বিএনপি সেই ভূমিকা রাখতে পেরেছে, অথবা তারা কি জানতো যে এই ধরনের একটা পরিস্থিতিতে যাবে যেখানে তাদের এই ধরনের একটি রেজাল্ট আসবে, এবং তারা বলছেন যে তাদের ছাত্ররা, তাদের নেতারা গত 15 আমাকে করতে যেতে দেন। আমি সেই জায়গাটাতে আসবো। আমার কাছে ওনার কাছে আমার দুইটা প্রশ্ন আছে। একটি হচ্ছে যে এই জায়গাটা থেকে পূর্ব প্রস্তুতির অভাব ছিল বিএনপির, দ্বিতীয় কথা হচ্ছে যে এই মুহূর্তে এই নির্বাচনের পরে, শিবিরের যে এত বড় বিজয়ের পরে জামাত কি একটু শক্তিশালী অবস্থায় বাংলাদেশের জাতীয় রাজনীতিতে চলে আসলেন? আপনার পরের প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো প্রথম অংশটা হলো, এটা সত্য তো যে এখানে গত আওয়ামী রেজিমের 16-17 বছরে
ছাত্র দল তো ক্যাম্পাসগুলোতে ঢুকতেই পারেনি, সেটা হল থেকে উচ্ছেদ হয়েছে, এমনকি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকেও তারা উচ্ছেদ হয়েছে। শুধু ঢাকায় না, বলতে পারেন প্রায় সারা দেশ, কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় সব। কিন্তু সেখানে ছাত্র শিবির, তারা তো ছাত্রলীগের মধ্যে তারা গুপ্তভাবে, যেটা পরে তারা এখন প্রকাশ্যে এখন তারা বলছে, গুপ্তভাবে তারা কিন্তু কাজ করে গেছে বছরের পর বছর, বিশ্ববিদ্যালয় বলি, হলে বলি, এবং ছাত্রলীগের নানা পর্যায়ের গুরুত্বপূর্ণ দায় দায়িত্বে তারা কাজ করেছে। তো এখন তো বোঝা যাচ্ছে যে তারা এক ধরনের বলতে পারেন যেটা ফ্র্যাকশনাল ওয়ার্ক আমরা যেটা বলি আর কি, এক সময় তারা সেটা বছরের পর বছর কাজ করেছে। ফলে তাদের ছাত্র শিবিরের তাদের নির্বাচনের প্রস্তুতি যখন 70-80% বা 90% সম্পন্ন হয়েছে, তখন বাস্তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংসদ নির্বাচনের যে ঘোষণা তখন দিয়েছে। ছাত্র দল বা বাকি সংগঠনগুলো, যেটা আপনি বললেন, আমি আপনার সঙ্গে একমত হবে, আসলে বুঝতে পারেন আমি আপনার ফলে তাদের এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ওই যে বললাম, এবং গত 15-16 বছরে তারা তো এই মানে যারা গুপ্তভাবে কাজ করেছে, তারা বরঞ্চ তাদের জন্য এক ধরনের জমিনটা কিন্তু উর্বর জমিন ছিল এটার জন্য। আর একটা হলো গত 1 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ দায় দায়িত্বে যারা এসছেন, অধিকাংশ ক্ষেত্রে যেটা বলবার চেষ্টা করলেন, রাজনৈতিক পছন্দের জায়গা থেকে এসছে অধিকাংশ ক্ষেত্রে, এবং তার ফলাফলটা ছাত্র শিবির সহ যারা এখন কাজ করছেন তারা পেয়েছেন। কিন্তু আমি এটাকে যথেষ্ট আমি মনে করি। তারপরেও তাদের কৌশল বলেন, ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের যে অর্গানিক যে রিলেশনশিপ বলে, অথবা তাদের যে এনগেজমেন্ট, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। 1-to-1 যে সম্পর্ক, যোগাযোগ, এবং তারপরে এই যে সমগ্র আরেকটা হলো নতুন প্রজন্মর তাদের ভাবনা চিন্তা, তাদের মনস্তত্ত্ব, তাদের যে মানসিক অবস্থা, এর সাথে যে ছাত্র সংগঠনগুলোর যে একটা জীবন্ত যোগাযোগ সম্পর্ক, এই জায়গাটা আমি মনে করি ছাত্র দল সহ অন্যদের ডেফিনেটলি বেশ কিছু ধারণার বেশ কিছু গ্যাপ সেখানে কাজ করেছে। এটা ছাত্র দল সহ প্রগতিশীল গণতান্ত্রিক ধারার সংগঠনগুলোর জন্য এটা আত্ম উপলব্ধির একটা জায়গাটা এসছে এক। কিন্তু আপনি আবার একইভাবে দেখেন যে ওদের ভোটগুলো সব এক জায়গায় পড়েছে। ছাত্র দল, বাম প্রগতিশীল সংগঠন বা স্বতন্ত্র যারা দাঁড়িয়েছে, তাদের ভোটগুলো কিন্তু বহুদা বিভক্ত হয়েছে। আর আপনি তারপর আমি ডাকসুতে ইলেকশনের জন্য ইতিমধ্যে আমি অভিনন্দন জানিয়েছি। বহু বছর পরে একটা ভালো নির্বাচন হয়েছে। নানা ধরনের যে সমস্ত অনিয়মের অভিযোগ এসছে, অনিয়ম থাকলেও ফলাফলটা যেটা এসছে ডাকসুতে সেটাই হতো। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডাকসুর যে উচ্ছ্বাস, জাহাঙ্গীরনগরে এটা পুরোপুরি হতাশায় পর্যবেসিত হয়েছে। আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক 16টা অভিযোগ আজকে তারা উত্থাপন করেছে। একটারও কোনো যৌক্তিক উত্তর, একটি দলকে জিতিয়ে আনার প্রচেষ্টা ছিল। তার মানে একটি দলকে জিতিয়ে আনার জন্যই সকল আয়োজন সম্পন্ন হয়েছে। এবং এটা দেখা যাবে যে একইভাবে এটা রাকসুতে অথবা চাকসুতে বা অন্যান্য জায়গাতে একই জিনিস যদি রেপ্লিকেট করে, তাহলে এটা কিন্তু আরেকটা ভয়ঙ্কর প্রবণতা। তার মানে কি, যে আপনি আরেক ধরনের দখলদারিত্বের আপনি কিন্তু যাচ্ছেন, পরোক্ষভাবে আরেক ধরনের দখলদারিত্বের জায়গা। এবং এটার এত উচ্ছ্বাসটা কেন? ধারণা হচ্ছে এরকম যে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ দখল করা মানে যেন রাষ্ট্র ক্ষমতার অর্ধেকটা যেন দখল করে ফেলা। এই যে মানসিকতা, আমি এই প্রসঙ্গটা আমি এটা নিয়ে পরবর্তী আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমি পরবর্তীতে নেব, আমি তো শেয়ার করতে পরবর্তীতে নেব। অনেক ধন্যবাদ সাইফুল হক। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকবেন আশা করছি। RSC লিস্টের জনতন্ত্র গণতন্ত্রে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে সামনের নির্বাচন এবং আন্দোলনের যে ঘোষণা দিয়েছে তার প্রভাব কেমন হবে আগামী দিনের নির্বাচনে বা রাজনীতিতে। আমাদের সাথে আছেন জনাব সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, এবং হারুনুর রশিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আমি জনাব সাইফুল হক, আপনার কাছে যেতে চাই, যে প্রশ্নটি আসলে করছিলাম, আজ আমরা দেখলাম যে বেশ কয়েকজন শীর্ষ ব্যবসায়ী নেতা এবং ব্যবসায়ী সংগঠনগুলো, বিজেএমই, বিকেএমই এর মতো যে সংগঠনগুলো আছে, তাদের প্রেসিডেন্টরা গিয়েছেন জামাতের আমিরের বাসায়, বলা হচ্ছে তার শারীরিক অবস্থা জানার জন্য গেছিলেন, এবং যেখানে একটি বড় শিল্প গ্রুপ, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকও ছিলেন। এইটিকে আপনি কীভাবে দেখছেন, যে রাজনীতির মাঠে জামাতের গুরুত্বটা হঠাৎ করে বেড়ে গেল কিনা, বিশেষ করে এই ডাকসু এবং জাকসু নির্বাচনের পর? না, প্রথমত ডাকসু নির্বাচনের ব্যাপারে মানে জামাতের এবং তাদের তো দেখছি তাদের শব্দ, ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছুটা পরিবর্তন আসছে।
তারা মনে করছেন যে এটা জাতীয় নির্বাচনের জন্য এক ধরনের ড্রেস রিহার্সাল, মানে এভাবে পরোক্ষভাবে তারা বলবার চেষ্টা করেন। তো বাস্তবে তো এখানে নির্বাচনটা যদি ধরেন যে ৩৯,০০০ ডাকসুতে ভোট দিয়েছে ৩২,০০০-এর মতন ডাকসুতে, বাংলাদেশের ভোটার হচ্ছে ১২,৬০,০০,০০০ উপরে এখন সর্বশেষ যে জায়গাটা। অতীতের অভিজ্ঞতাগুলো যেটা বলছে যে, কারণ এটা ব্যাপারটা এটা কোনো রাজনৈতিক ইস্যুতে এই নির্বাচন হয়নি, একান্তই বিশ্ববিদ্যালয়ের ইস্যু, শিক্ষার্থীদের বিষয়াশয়, তাদের সংবেদনশীলতা, তাদের আওয়ামী লীগের আমলে তাদের যে দুঃশাসনের যে অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়ের জবরদখল, হলের সংস্কৃতি, গণরুম, তারপরে এই যে নির্যাতন নিপীড়নের যে জায়গাটা, তো সেই জায়গাটার ক্ষেত্রে যেটা একটা প্রচারণা তৈরি করা হয়েছে ছাত্রদল বা অন্যদের বিরুদ্ধে, তাহলে এরা আসলে হয়তো পুরনো জমানাটা ফিরে আসতে পারে, যেটা খুব ভুলভাবে যেটা একটা, এবং যেটা একভাবে যেটা হয়তো বা কাজ করেছে। তো এটার প্রভাবটা অতীতের একমাত্র ৬৯ বা ৭০ ডাকসুর ভূমিকা আর ৯০-তে যে ডাকসুর ভূমিকাটা ছিল, বাস্তবে কিন্তু এর বাইরে যে ডাকসুগুলো হয়েছে সেখানে এটা জাতীয় রাজনীতির তেমন কোনো ইম্প্যাক্ট আসেনি। এবারও তার তেমন কোনো ইম্প্যাক্ট আবার সম্ভাবনা নাই। কেন? কারণ প্রথমত দলীয় পরিচয় গোপন রেখে এখানে নির্বাচনগুলো হয়েছে, ১। ২ নম্বর, এখানে কোনো ডেফিনিট কোনো পলিটিক্যাল এজেন্ডা মানে এখানে অনুপস্থিত। আপনি বলতে পারবেন না যে এখানে এই রাজনৈতিক এজেন্ডার পক্ষে মানুষ এখানে ভোট দিয়েছে। হ্যাঁ, আর আপনি যেটা বললেন ব্যবসায়িক গ্রুপের ব্যাপারে, হ্যাঁ, তারা তো বিভিন্ন বিএনপির সঙ্গে যেমন দেখা করে, জামাতের সঙ্গে দেখা করছে, অন্যান্য দলের সঙ্গে তো তারা হয়তো বা যোগাযোগ করছে। তো স্বাভাবিকভাবেই তারা তাদের ব্যবসা, এক ধরনের রাজনৈতিক স্থিতিশীলতা, এক ধরনের অর্থনৈতিক যে স্থিতিশীলতা, তারা এটা দেখতে চাইবেন। এটা খুব অস্বাভাবিক না, তো সেটা তারা দেখতে চাইবেন। আর আরেকটা কথা বলি, আপনি মিডিয়ার মানুষ, আমি বলেছি আপনারা পুরো একটা ছাত্র সংসদের একটা নির্বাচন, তাকে আপনারা যে হাইপটা আপনারা দিয়েছেন, মনে করছেন যে এটা একটা জাতীয় নির্বাচনেরই একটা ড্রেস রিহার্সাল চলছে। মিডিয়ার মনে হচ্ছে গত 7 দিন 15 দিন 1 মাসে আর কোনো কাম নাই, এবং আপনারা এটাকে তুলতে মনে করছেন যে এই জয় পরাজয় যেন আগামী নির্বাচনের জন্য এক ধরনের প্রতিচ্ছবি, যেটা উদ্ভট এবং হাস্যকর, যেটা মিডিয়ার পেশাগত দায়িত্বের সাথে এটা যায় কিনা এ ব্যাপারে আপনাদের আত্মজিজ্ঞাসা করা উচিত। একটু যদি আমাকে বলতে বলুন। মিডিয়া তো আসলে সেই ইস্যুটাকেই গুরুত্ব দিবে যেটিতে সাধারণ মানুষের আগ্রহের জায়গা থাকে। আপনি কি সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই আপনি দেখেছেন কি পরিমাণ সাধারণ মানুষের ইনভলভমেন্ট ছিল, আগ্রহ ছিল এই জায়গাটা। আপনি যখন একটা ছাত্র সংসদকে যখন আপনি মানে আমি 100টা উদাহরণ বলতে পারবো যে উদাহরণে আপনারা এই সময়কালে যেগুলো জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, ইস্যু ছিল, যেগুলো মিডিয়ার প্রথম পাতায় আসেনি, যেগুলো হেডলাইনে আসেনি, যেগুলো 3 নম্বর 4 নম্বর এসে আপনারা একটা হাইপ আপনারা এমন জায়গায় নিয়ে গেছেন, এবং সেখানে মনস্তাত্ত্বিকভাবে মনে করেছেন যে এই ছাত্র সংসদের নির্বাচনটাই যেন আগামী জাতীয় নির্বাচনের এক ধরনের ছায়া। এবং ওই দল পরে আসলে নির্বাচনটা হয়েছে, আমি বলছি ওই দলগুলো এখন বিষয়টাকে সেভাবে হাজির করবার একটা চেষ্টা। তার মানে আপনারা একটা ওভার রেটেড আপনারা করেছেন, খুব প্ল্যানফুলি, আপনারা সবাই প্ল্যানফুলি করেছেন তা না, আপনারা আপনারাও একদম স্রোতে আপনারা গা ভাসিয়েছেন। এটা হচ্ছে আমার মূল্যায়ন আর কি। সোশ্যাল মিডিয়া তো নন ইস্যুকে তারা ইস্যু বানায় না। সেখানে কোনো যদি রসাত্মক কোনো বিষয় থাকে, কোনো রসাত্মক বিষয়, কোনো সুশ্রীর বিষয় থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি তার হচ্ছে ভিউজ আর কি। তো আমি নিশ্চয়ই এটা গুরুত্ব পাবে। 15 বছর পরে একটা ইলেকশন, ইতিমধ্যে আমি বলেছি যে আমি 9 সালের পরে এবার নিশ্চয়ই আমরা একটা যদি এই ডাকসু নির্বাচন না হয়, কোনো একটা সিটি কর্পোরেশন নির্বাচনও হতো, কারণ 15 বছর আসলে নির্বাচনের পরিবেশটা এমন জায়গায় চলে গেছিলেন, হারুন ভাইরা কিন্তু নির্বাচনে স্বাদটাই নিতে পারে না, সাধারণ মানুষই নিতে পারে না। সেই জায়গাটাতে একটা নির্বাচন যেহেতু হচ্ছে, সেইখানে মিডিয়ার গুরুত্বটা ছিল, যেহেতু মানুষের অনেক বেশি আগ্রহ ছিল এই জায়গাটাতে, সেই কারণে আসলে মিডিয়া অনেক বেশি। আমি না করছি না, কিন্তু আপনারা এটা ওভার রেটেড করেন, হতে পারে এটা আপনার প্রশ্নটা এখানে, এবং এটা নিয়ে আপনারা এখনো শেষ করবেন না। এবং দেখা যাবে যে আগামী, এবং চেষ্টা হবে আগামী আরও 1-2 মাস এই পুরো মনে করছি এটাই বুঝি এক ধরনের জাতীয় নির্বাচন, এটা কিন্তু হয়ে গেল। এবং পরে যখন আপনারা বুঝবেন যে আসল পিকচারটা এরকম না,
তখন আপনারা কি অ্যাসেসমেন্ট করবেন জি। সেটা আমি জানি না। ধন্যবাদ। আমি এটা আর কি। আমি এই প্রসঙ্গেই তো এগুলো হারুন হচ্ছে। রশিদ আপনার কাছে আসতে চাই যে বিএনপি আলোচনায় ছিল সবচেয়ে বেশি, মানে কাইন্ড অফ এমন ছিল যে 5 আগস্টের পরে বিএনপি ক্ষমতায় চলে এসেছে এমন একটা মানে মনোভাবও ছিল বিএনপি নেতাদের মধ্যেও ছিল, বা অন্যান্য অনেক জায়গায় আমরা দেখেছি। কিন্তু এই মুহূর্তে আসলে জামাত একটু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কিনা রাজনীতিতে, এবং আপনারা চাপ অনুভব করছেন কিনা? সাইফুল ভাই যেটা বললো আপনার, যে মিডিয়ার যে ল্যাঙ্গুয়েজ, জি, কথাবার্তা এক একজন এক এক রকম। আমি একরকমভাবে কথা বলছি, উনি একরকমভাবে কথা বলছেন, আপনি একরকমভাবে কথা বলছেন। কৌশলে বিএনপি পরাজিত হয়েছে। আপনি একটা কথা, কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে তোমরা কৌশলের আশ্রয় নিও না। কোরআনের আয়াত কিন্তু, তোমরা কৌশলের আশ্রয় নিও না। কৌশলের আশ্রয় নিবে তারাকে মুনাফেক বলা হচ্ছে। এখন আপনি কোনটা কৌশল আর কোনটা কৌশল যদি এক করে ফেলেন, এখন ধরেন যে 86 সালের নির্বাচনে আমরা আন্দোলনে আসি, ঠিক আছে না? আমরা আন্দোলন করছি, আওয়ামী লীগ আন্দোলনে আছে, জামাত আন্দোলনে আছে। আমরা সবাই বললাম প্রকাশ্য জনসমক্ষে দাঁড়িয়ে বিশাল জনসমাবেশে, জনসমুদ্রে, যে সাথে আমরা কেউ নির্বাচনে যাব না। কেউ বললাম যে যাবে জাতীয় বেঈমান, কেউ বললো যে যাবে জাতীয় মুনাফেক। পরের দিন আপনি নির্বাচনে গেলেন, বিএনপি গেল না, ঠিক আছে না? তাহলে এখন বিএনপি তাহলে কৌশলে হেরে গেল বলবেন? কোনো মিডিয়ার বক্তব্য, কোনো গণমাধ্যম বক্তব্য হয়েছে বিএনপি কৌশলে পরাজিত হয়েছে। তা আপনি এখানে কূটকৌশল করবেন আর এটাকে বলবেন আপনি কৌশল। এই জন্য আমি আপনাকে বলছি যে এখানে আমাদের মধ্যে এরকম কোনো আবহাওয়া তৈরি হয়ে যায়নি। বাস্তব যেটা বাস্তব, আবহাওয়ার ব্যাপার না। গত 50 বছর বা বিএনপি জন্ম প্রায় 46-47 বছর হয়েছে, আমরা দ্বিতীয় সংসদ থেকে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশে 11 পার্লামেন্ট পর্যন্ত, এই নির্বাচনে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট, আওয়ামী লীগের জোট, ঠিক কিনা? এর বাইরে তার কোনো খবর নাই। এখন আপনার এই পরিবর্তিত পরিস্থিতিতে যাদের সাথে দীর্ঘ 40-50 বছর প্রতিদ্বন্দ্বী তারা অনুপস্থিত, তাহলে যে জোটটা আপনার সবসময় প্রতিদ্বন্দ্বী হচ্ছে তারাই তো স্বাভাবিক কারণে এখন মেজর। তাহলে আপনি ক্ষমতায় চলে এসে এটা ভাবার তো অবকাশ নাই। নির্বাচন যদি সত্যিকার অর্থে সুষ্ঠু অবাধ হয় তো বিএনপি মেজরিটি পাবে, এটা স্বাভাবিক। এটাকে অস্বাভাবিক হওয়ার কোনো কারণ নাই, এটাকে অস্বাভাবিক হওয়ার কারণ নাই। এখন আপনি বিএনপিকে চাপে রাখা বা বিএনপিকে বিতর্কিত করা বা বিএনপিকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা কাজ, গণমাধ্যম বলেন, মিডিয়া বলেন, সামাজিক যোগাযোগের কাজ হচ্ছে। আপনি শেখ হাসিনার সঙ্গে আমরা ডিজিটাল অ্যাক্টের বিরুদ্ধে অনেক কথা বলেছি, নিপীড়নমূলক, নির্যাতনমূলক আইন, এই ধারা সংশোধন করা লাগবে। আজকে সামাজিক গণমাধ্যমগুলোতে, সামাজিক মাধ্যমে যেভাবে আপনার অপপ্রচার, গুজব এবং চরিত্র হননের প্রক্রিয়া চলছে, তো রাষ্ট্র এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে? অন্তর্বর্তী সরকারের কোনো দায়িত্ব নেই এগুলো? আপনি ডিজিটাল প্রযুক্তির বাংলাদেশ গড়বেন আর আপনি এভাবে ফ্রি ছেড়ে দিয়েছেন, যা ইচ্ছা, যা খুশি, যা ভিত্তিহীন। আপনি এটার মধ্যে তো একটা পারসেপশন তৈরি হচ্ছে সমাজের মধ্যে। আপনি নির্বাচন নিয়ে, আমি এখানে বলবো যে নির্বাচন নিয়ে কে হারছে কে জিতছে এটা নিয়ে আমার খুব একটাই নাই, যেটা বাস্তব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আপনি যখন গণমাধ্যমে প্রতিবেদন তৈরি করবেন, আপনাকে প্রতিবেদনটা হতে হবে যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত। আপনি গত 15 বছরে ছাত্র রাজনীতির অবস্থানটা কি? এখন বলছে যে বিএনপি বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে উপলব্ধি করতে পারেনি যে আসলে আমাদের এখন নতুন প্রজন্ম কি চাচ্ছে, নতুন বন্দোবস্ত কি চাচ্ছে। আপনি অস্বীকার করছেন না যে আপনারা আসলে উপলব্ধি করতে পারেন নাই? না, উপলব্ধি করা না, বিষয়টা হচ্ছে যে আপনার আমাদের তো গত 15 বছর আমরা তো রাজনীতির যে স্পেসটা, সংবিধানের যে আপনার অনুচ্ছেদগুলো আছে, সভা সমাবেশ করার অধিকার, আমরা মানববন্ধনটার জন্য 20 জন 30 জন দাঁড়াতে পারিনি। বাস্তব যে বিষয়গুলো তো গণমাধ্যমে আপনারা দেখেছেন। আমি নিজে আমার অফিসের সামনে 50 জন, আমার জেলায়, আমার নিজের এলাকায়, আমার নির্বাচনী এলাকায়, আমি এমপি থাকা অবস্থায় আমি 50 জন লোক দাঁড়াতে গেছি, সেখানে র্যাব এবং পুলিশের জামাত তো দাঁড়াতে পারে না। আমরা দেখেছি সন্দেহে কিন্তু গ্রেফতার করা হতো। এবং এখানে আপনি আত্মপরিচয় গোপন করে দেখেন, বাংলাদেশে ছাত্র সংসদের নির্বাচন হয়েছে অতীতে 60-এর দশক থেকে, যদি আমি মূল্যায়ন করি, প্রকাশ্য নির্বাচন হয়েছে, ছাত্র সংসদ গঠিত হয়েছে, সমমনা দল, রাজনৈতিক দলগুলো নিয়ে একটা জোট তৈরি হয়েছে।
আবার আলাদা আলাদাভাবে জোট তৈরি, ছাত্র ইউনিয়ন আলাদা নির্বাচন করেছে, জাসদ আলাদা নির্বাচন করেছে, ছাত্রদল আলাদা নির্বাচন করেছে, এক এক জায়গাতে এক এক সিনারিতে নির্বাচন হয়েছে, ঠিক আছে না? কিন্তু আপনি এখন যে নির্বাচনগুলো হচ্ছে, নির্বাচনের সিনারি কি? রাজনৈতিক দলগুলো কোথায়? ছাত্র সংগঠনগুলোর পরিচয় কি? কয়টা ছাত্র সংগঠন নির্বাচনে অংশগ্রহণ করছে? তাদের সাংগঠনিক কাঠামো কি অবস্থা? এই জিনিসগুলো তো আপনাকে চিন্তার মধ্যে আনতে হবে। তার কারণ আপনি ছাত্র রাজনীতির আমাদের যে ভালো দিকগুলো, সেই দিকগুলোকে আপনাকে নিয়ে আসতে হবে। আপনি যদি ছাত্র রাজনীতিকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে চান, তাহলে তো আপনাকে উচিত ছিল অন্তর্বর্তীকালীন সরকারের যে আগে ছাত্র রাজনীতির প্রেক্ষাপটটাকে সুন্দরভাবে তৈরি করা, সহাবস্থানগুলো তৈরি করা। আপনি কিছুই করলেন না। আপনি এখানে নিশ্চিত বলবো যে হ্যাঁ, আমরা বিএনপি যেমন বলেছি যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়া যাবে না, কিন্তু আমরা ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে আমাদের সরাসরি কোনো ইয়েস অর নো কোনোটাই ছিল না, ঠিক আছে না? স্বায়ত্তশাসিত সংস্থা তারা নির্বাচন উদ্যোগ নিয়েছে। এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের দলের জায়গা থেকে এ ব্যাপারে বলা উচিত ছিল যে ছাত্র সংগঠনগুলোর অবস্থানটা কি, ছাত্রদের মধ্যে অবস্থানটা কি, তথ্যগুলো জানা দরকার ছিল। তারপর এটা যাওয়া ঠিক হচ্ছে কিনা। কারণ জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এটা খুব একটা প্রভাব না পড়লেও, কিন্তু এটা যে আপনার ওই যে একটা পারসেপশন তৈরি হয়েছে সাধারণ মানুষের হাইটস আপনি উঠাচ্ছেন, এই জিনিসগুলো তো একটা আছে। ধন্যবাদ। বিরতির সময় হয়েছে, আসবো আবার। দর্শক, আবারও বিরতির সময় হচ্ছে, জনতন্ত্র গণতন্ত্রে ফিরছি। স্বাগত আরেকবার, দেখছেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আমরা আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি যেটা জানতে চাই এই মুহূর্তে, জনাব সাইফুল হক, আমরা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে বলতে শুনেছি গত দুদিন আগে, তিনি বলছিলেন যে মঞ্চ প্রস্তুত না, কিন্তু দর্শক প্রস্তুত, নির্বাচনের কথা বলছেন, এবং যারা অভিনয় করবেন তারাও জানেন না আসলে তাদের রোল কোথায় কি আছে। এবং তিনি বলছেন যে সংবিধান নিয়ে যদি আরও বেশি টানাটানি করা হয় তাহলে নানান ধরনের প্রশ্ন আসতে পারে, কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসতে পারে, এই সরকারের বৈধতা নিয়েও এমনকি প্রশ্ন আসতে পারে। তাহলে এই যে যারা সরকারের সাথে আছে, বিশেষ করে এনসিপিকে বলা হয়, তারা কিন্তু সংবিধান নিয়ে সবচেয়ে বেশি কথা বলছে। এই জায়গাটাতে আসলে সামনের দিনে তাহলে এটি একটি বড় সংকট তৈরি হবে কিনা, বিশেষ করে সরকারের যে লেজিটিমেটি, সেটি নিয়েও কি প্রশ্ন তৈরি সুযোগ? আচ্ছা, আপনি এটা একটা, তার আগে আমি একটা বাক্য ওটা একটু বলি। আপনি বলছিলেন না যে জামাত পলিটিক্স অনেক প্রাসঙ্গিক হয়ে উঠছে কিনা। যদি ধরে নিই যে ডাকসু, জাকসু বা এগুলো জামাতের জন্য একটা পজিটিভ একটা দিয়েছে, আজকে বললেন ব্যবসায়িক গ্রুপ দেখা করছে, তাহলে তো জামাতের অনেক বেশি কনফিডেন্টলি মানে ইলেকশনটা বরঞ্চ যদি আরও এগিয়ে আনা যায়, বরঞ্চ জামাতের তো সে লক্ষ্যে কাজ করা উচিত। ইলেকশন এগিয়ে আসলে এই হাইপটা থাকতে থাকতে যদি ন্যাশনাল ইলেকশন হয়, তাহলে তো জামাত অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে তারা ইলেকশন করবে, তাই না? সেটা মানে একটা অনুকূল, আপনি তো চাইবেন যে বিভিন্ন দল তার একটা অনুকূল অবস্থার মধ্যে ইলেকশন করবার জন্য। এটা হলো ওই পার্টের আমি একটু রেসপন্ড করলাম। আর আপনি পরের যে পার্টটা বললেন, পরের পার্টটা হচ্ছে যে তিনটা বিষয় আমি প্রথমত বলি। একটা হলো যে আগামী নির্বাচন, ফেব্রুয়ারি নির্বাচনটা কোন দল গেল সেটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ফেব্রুয়ারি নির্বাচনটা, কারণ দেশে বাস্তবে এই মুহূর্তে একটা নৈরাজ্যকর একটা অবস্থা চলছে। ইলেকশনটা কোনোভাবে যদি বিলম্বিত হয়, ইলেকশনটা কোনোভাবে যদি ধরেন ঝুঁকির মধ্যে পড়ে যায়, করা যাচ্ছে না, পিছিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? তাহলে এই নৈরাজ্যটা ইমিডিয়েটলি একটা রাজনৈতিক নৈরাজ্য পর্যবেসিত হতে পারে। আমাদের যে বন্ধুরা বা যেসব রাজনৈতিক দল যারা এখন রাজপথে নামছেন, ডেফিনেটলি তার মানে কি যে এখন তো ধরেন আওয়ামী লীগ এবং তার শরিকরা রাজপথে নাই, ঠিক আছে, তারা এখন পলায়তি সজীবতে, তাহলে বাকি তার মানে অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে একটা ভাগে বিভাজন, রাজনৈতিক প্রতিযোগিতা। এখন দেখবেন ইমিডিয়েটলি একটা হিংসাশ্রয়ী, একটা অ্যান্টাগনিস্টিক একটা রিলেশনশিপে বিল্ড আপ হবে। এই ধরনের একটা পরিস্থিতির জন্য কিন্তু অনেকে কিন্তু অপেক্ষা করছে, দেশের ভেতর অপেক্ষা করছে, দেশের বাইরে কিন্তু অপেক্ষা করছে। এবং একই সাথে বাংলাদেশ তার ইতিহাসে সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকির মধ্যে, রোহিঙ্গা সংকট নিয়ে, হিল ট্র্যাক্সের অঞ্চল নিয়ে, আমাদের তিন পাশের ভারতের যে পুশিন লোক কত ঢোকাচ্ছে গুরুত্বপূর্ণ, এটা না গুরুত্বপূর্ণ, ভারত একটা বার্তা দেবার চেষ্টা করছে। তারা অভ্যুত্থান সরকার এই অর্জনটাকে ভারত এখনো পলিটিক্যালি বা মনস্তাত্ত্বিক তারা এখনো গ্রহণ করেনি। তার মানে কি? তার মানে যে কোনো সময় যে কোনো সুযোগে যখন দেখবে অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে বিভক্তি, এবং যদি আমরা তো আমরাই মারামারি করছি, আমরা আজকের গলাগলি ইমিডিয়েটলি যদি গালাগালিতে হয়, মারামারিতে পর্যবেসিত হয়, ইমিডিয়েটলি দেখবেন এই অভ্যুত্থান একটা পাল্টা অভ্যুত্থানের জমিনটা কিন্তু তৈরি হবে। যেটা আমি দুদিন আগে বলেছিলাম,
আজকে দেখলাম যে প্রফেসর আলী রিয়াজ কে যেন বললেন এটা ইমিডিয়েটলি একটা গৃহযুদ্ধের দিকে যাবার একটা ঝুঁকিটা কিন্তু বাড়বে। তো আমরা আলোচনা করি, কথা বলি, পরস্পরের সমালোচনা করি, ভুলটা ধরিয়ে দিই, কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, ভোটাধিকার, গণতন্ত্র, ফেব্রুয়ারিতে আগামী নির্বাচন, এটা যদি কোনোভাবে যদি পণ্ড হয়ে যায় তাহলে অভ্যুত্থানের অনেকটাই কিন্তু পণ্ড হয়ে যাবার ঝুঁকিটা বাড়বে। এবং সেদিক থেকে দেখা যাবে যে আমরা কিন্তু অভ্যুত্থানকারীরাই আমরা কিন্তু অনাকাঙ্ক্ষিত কিন্তু আমরা কিন্তু একটা পরিস্থিতি বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়বে, আমাদের গণতান্ত্রিক উত্তরণ বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে। নেপালে এত বড় ঘটনা, নেপালের সবচেয়ে গণতান্ত্রিক সংবিধান, নেপাল এক ধরনের ফেডারেল, এক ধরনের স্টেট, এবং আপার চেম্বারও কিন্তু সংখ্যানুপাতিক পদ্ধতি আছে। তারপরে কি দাঁড়ালো? কর্মসংস্থান, দুর্নীতি, নানা সামাজিক ইস্যুতে নেপালে গণঅভ্যুত্থান হলো। তার মানে এটা যথেষ্ট না। আমি 3টা বক্তব্য বলি। প্রথমত, আপনাকে নির্বাচনের কোনো বিকল্প নাই। একটা ইনক্লুসিভনেস লাগবে সমাজের মধ্যে। তার মানে বিভাজনের পরিবর্তে এক ধরনের ভিন্নতার মধ্যে জায়গাটা আনতে হবে। আর সর্বশেষ ইকোনমিক ইস্যুসগুলোকে আপনি অ্যাড্রেস করা ছাড়া আখেরি বাংলাদেশ কিন্তু দাঁড়াতে পারবে না। আমরা ফলে একটা প্রজ্ঞার একটা পরিচয় দিতে হবে। দুঃখিত জনাব হারুনুর রশিদ, নির্বাচন প্রশ্নে, ফেব্রুয়ারিতে নির্বাচন প্রশ্নে কেউই দ্বিমত করছে না, কিন্তু আপনারা যে এই যে ছাত্র সংসদ নির্বাচনে যে পরিস্থিতি হয়েছে, যেখানে আপনাদের নানান ধরনের অভিযোগ, আপনারা কি ওই কনফিডেন্সটা পাচ্ছেন যে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় সেটি গ্রহণযোগ্য বা স্বচ্ছ হবে কিনা? সেই জায়গায় কি আপনাদের কোনো সন্দেহ তৈরি হচ্ছে কিনা? আপনার আগামী নির্বাচন তো বলছি যে আমরা ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। সবচেয়ে বড় কথা, সাইফুল ভাই যে কথাগুলো বললো তার সাথে আমি 100% একমত। আপনার 1/11-এর সময় ফখরুদ্দিন মইনুলরা ক্ষমতায় আসার পর রাষ্ট্র সংস্কারের কথা বললো, 2 বছর তারা সময় কাটিয়েছে এবং আপনার একটা অ্যারেঞ্জ নির্বাচন করে বিদায় নিয়েছে, এক্সিট পয়েন্ট খুঁজেছে। তার বিএনপির সাথে সমঝোতা করার চেষ্টা করেছে, বিএনপির সাথে সমঝোতা হয়নি, আওয়ামী লীগের সাথে সমঝোতা করেছে এবং যে শক্তি ওই 1/11-এর প্রেক্ষাপট তৈরি করেছিল ক্ষমতায় আসার ফলশ্রুতিতে এক্সিট পয়েন্ট করে দিয়ে কিন্তু তারা বিদায় নিয়ে চলে গেছে। এখন প্রফেসর ইউনূস যদি আপনার অন্য কোনো প্ল্যান থাকে, যেটা ছাত্র সংসদ নির্বাচনে এখন প্রয়োজন ছিল না, আমি এখানে আপনার এটার কি গুরুত্ব কম গুরুত্ব এটা নিয়ে আমি আলোচনায় যাব না। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যদি অন্য কোনো প্ল্যান থাকে, তাদেরও এক্সিটের প্রশ্ন আসছে, যেটা সাইফুল ভাই বললো, যদি তাদের কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে এটা কিন্তু আগামী পার্লামেন্টে এটাকে আপনার রেকটিফাই করা লাগবে, এন্ডোর্স হতে হবে, হতে হবে। তাহলে সেখানে তাদেরও কিন্তু একটা ঝুঁকির ব্যাপার আছে, তাদেরও এখানে একটা বিষয় আছে, সেখানে তারাও চিন্তা করছে। সুতরাং নির্বাচন যদি আপনি এ সময় করতে না পারেন তাহলে এখানে অন্য শক্তি, আমি এর আগেও বহু টকশোতে বলেছি, তৃতীয় শক্তির আবির্ভাব করবে এবং আমাদের যে গণতন্ত্র উত্তরণের যে স্বপ্ন বা আকাঙ্ক্ষা সেটা ধূলিসাৎ হবে। যে কারণে আমরা আমাদের যে বিগত 15-20 বছরের আমাদের যে এই গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, এই শক্তির মধ্যে যদি বিভাজন হয়, হানাহানি হয়, তাহলে পরে কিন্তু এটা আমাদের দেশের জন্য একটা অশনি সংকেত বয়ে নিয়ে আসবে। যে কারণে আমরা প্রত্যাশা করব যে আলোচনার টেবিল এখনো খোলা আছে, আলোচনা হচ্ছে, আলোচনার মধ্য দিয়েই আপনার একটা সুন্দর ফয়সালা হবে এবং একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন হবে। নির্বাচনের মধ্য দিয়ে যে রাষ্ট্র সংস্কারের যে সিদ্ধান্তগুলো গৃহীত হচ্ছে সেগুলো আমরা আগামী দিনে কার্যকর করব, দেশে একটা সুশাসন ফিরিয়ে নিয়ে আসবো, দেশে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার জন্যে দীর্ঘদিনের মানুষের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, সেই গণতান্ত্রিক সমাজ যেটা আমরা গত 15 বছর, শুধু সংসদ নয়, আপনার বিগত কর্তৃত্ববাদী সরকারের সময় আপনি চেম্বার বলেন, মোটর শ্রমিক বলেন, মালিক সমিতি বলেন, যত নির্বাচন আছে সবগুলো ধ্বংস হয়েছে। সেই জায়গাগুলো আমরা কিন্তু আগে কিন্তু এই জায়গাগুলোতে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হতো, উৎসবমুখর পরিবেশ, সেখানে বিএনপি, আওয়ামী লীগ সবাই আপনার অংশগ্রহণ করতো, কিন্তু বিগত টাইমে আপনার একতরফা নির্বাচন, সাধারণ মানুষের কোনো অধিকার বলতে, যে কারণে আপনার আমি মনে করি যে আগামী নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এইটা যদি আমরা কোনো কারণে ফেল করি এটা জাতির জন্য একটা বিরাট সমস্যা, সংকটের তৈরি করবে। অনেক ধন্যবাদ জনাব হারুনুর রশিদ এবং জনাব সাইফুল হক আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। RICR জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সাথে ছিলাম হোসেন শাহাদাত। আজকের বিদায় নিচ্ছি, শুভরাত্রি।